বাংলাদেশের কোন কোন ইউটিউবার দলালি করেন, কোন কোন ইউটিউবার লবণ কোম্পানি থেকে টাকা নেয়, কত পার্সেন্ট নেয়, কত টাকা নেয় মাসিক হিসাবে, সেটাও আমি আপনাদেরকে বলবো। সেগুলো সম্পূর্ণ এখন দলালির উপর নির্ভরশীল। এক হলো আপনার চকলেট বাইকাল তরু ভাই, দ্বিতীয় হলো আপনার বাইক বিডি চাইনিজ বাইক নিয়ে 2-3টা ভিডিও করেছিলাম। এই ভিডিওতে এত পরিমাণ দলাল আমি আসলে আদৌ বুঝতে পারি নাই। আমি সিএফ মোটর সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে শেয়ার করছি। বাংলাদেশে চায়না বাইক যত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইক আসুক না কেন, সেটা কোনো জাপানি বা ইন্ডিয়ান কোম্পানির দ্বারের কাছে যেতে পারবে না। আমার ইউটিউব চ্যানেলে রিসেন্টলি 2-3টা ভিডিও সিএফ মোটর নিয়ে আপলোড হয়েছে। এই ভিডিওতে প্রচুর পরিমাণে মানে কী রকম যে কমেন্ট আসছে, বাংলাদেশে সিএফ মোটর বাংলাদেশে লঞ্চ না হওয়ার আগেই এত পরিমাণ দালাল, মানে সিএফ মোটর যে এত পরিমাণ দালাল। আমার মতে একটা কোম্পানি সবচেয়ে বেশি দালাল ছিল, সেটা হলো লবণ কোম্পানির। সো লবণের বাংলাদেশে অনেক পরিমাণ দালাল আছে, এটা আমি জানি, যেহেতু আমি লবণ কোম্পানিতে জব করেছি। তাদের দালালদের মানে অর্থায়নটা কিভাবে করে ওইটাও আমি জানি, আমার কাছে এভিডেন্স আছে। যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন যে লবণের দালাল কোম্পানিদের এভিডেন্স আপনি দেন, কিভাবে তারা প্রমোট করে তাদের কোম্পানিটাকে দালালদের মাধ্যমে, মানে কাইন্ড অফ কিছু ইনফ্লুয়েন্সার আছে তাদের মাধ্যমে। তো আজকে এই কথাগুলো আমি অনেক রুডলিভাবে বলবো, সবাই একটু শুনবেন। এবং কিছু কিছু কথা খারাপও লাগতে পারে, যারা আসলে ফেক কমেন্ট করেন, মানে খারাপ কমেন্ট করেন। আসলে কমেন্ট করেন এটা ভালো জিনিস। আমি সিএফ মোটর সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে শেয়ার করছি। বাংলাদেশে চায়না বাইক যত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাইক আসুক না কেন, সেটা কোনো জাপানি বা ইন্ডিয়ান কোম্পানির দ্বারের কাছে যেতে পারবে না। এখন কেন কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন, তার সাথে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। এখন আজকের ডেট আপনি লিখে রাখেন, ফেব্রুয়ারি মাস চলতেছে। আমি আপনার সাথে আরেকটা ভিডিও দিব, সেটা হলো ডিসেম্বর মাসে, এই বছরের শেষের দিকে। যদি আমি বেঁচে থাকি ডিসেম্বর মাসে আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিব যে কেন বাংলাদেশে সিএফ মোটর অসফল। এর ভিতরে যদি সিএফ মোটর আমাকে টাকা দেয়, দেখ সমস্যা নাই, তারপরও আমি তাদের 2 নাম্বারই তাদের খারাপ জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশে চায়না বাইকের যে সমস্ত খারাপ দিকগুলো আছে আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে, যেহেতু আমি কোনো দলালির সাথে জড়িত না। বাংলাদেশের 90% ইউটিউবার দলালির সাথে জড়িত। কিছুদিন আগে তো প্রচুর পরিমাণে ইউটিউবার আপনারা দেখছেন যে আওয়ামী লীগ নামে একটা দল ছিল আমাদের দেশে, সেই দলের দলালি করত। এখন কিছু কিছু ইউটিউবার রিসেন্টলি ওই জায়গায় কমেন্ট করছে অনেকে যে তোর কি বয়স হয়েছে ক্যামেরার সামনে আইসা যে কথা বলিস। ওই কমেন্টগুলো অবশ্য আপনারা ভিডিওতে পাবেন না, কারণ ওই কমেন্টগুলো আমি যদি অ্যাপ্রুভাল দিতাম তাহলে ভিডিওতে আসতো। এখন ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে, বা ইউটিউবের একটা কমিউনিটি অপশন আছে, যে আপনার কিছু কিছু কমেন্ট যেগুলো যদি আমি অ্যাপ্রুভাল দেই, যেগুলো খারাপ কমেন্ট, তাহলে ওগুলো সিন হবে। আর যদি আমি অ্যাপ্রুভাল না দেই তাহলে ওগুলো আনসিন হিসেবেই থাকবে। তো অনেক ইউটিউব এখন ইন্টেলিজেন্ট, ইউটিউব অনেক কিছুই বোঝে। তো ইউটিউব একটা জিনিস আসলে ভালো করেছে যে খারাপ কমেন্টগুলো সবার সামনে আসলে আসতে দেয় না। যে ক্রিয়েটর শুধু সেই দেখতে পারে, সে যদি অ্যাপ্রুভাল দেয় বা লাইক কমেন্ট করে, রিপ্লাই কমেন্ট, তাহলেই শুধু অ্যাপ্রুভাল হয়, না হলে অ্যাপ্রুভাল হয় না। আমি সিএফ মোটর বা চাইনিজ বাইক নিয়ে 2-3টা ভিডিও করেছিলাম। এই ভিডিওতে এত পরিমাণ দলাল আমি আসলে আদৌ বুঝতে পারি নাই, তাহলে আমি এ বাইকের গোমর আসলে ফাঁস করতাম। যাই হোক, এখন সময় বাংলাদেশের কোন কোন ইউটিউবার দলালি করেন, কোন কোন ইউটিউবার লবণ কোম্পানি থেকে টাকা নেয়, কত পার্সেন্ট নেয়, কত টাকা নেয় মাসিক হিসাবে, সেটাও আমি আপনাদেরকে বলবো। সেটা হয়তো কোনো একটা ভিডিওতে বলবো, যেহেতু আমি ইয়ামাহাতে জব করতাম। এখন যদি কেউ আমার ইয়ামাহাতে জব দেখতে চান, যে আমি ইয়ামাহাতে জব করতাম কোন সময় কত সালে, তাও আমার আইডি কার্ড আছে। ইয়ামাহা যে আমাকে জবের জন্য আপনার অ্যাপ্লিকেশন লেটার লেগেছিল, জয়নিং লেটার, সেই জয়নিং লেটারও আমার কাছে আছে। চাইলে ওইটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো। এবং অনেকে বলেছেন যে তোর বয়স হয়েছে ক্যামেরার সামনে এসে কথা বলস। আসলে আমার কত বয়স হয়েছে না হয়েছে সেটা ভাই আপনার দেখতে হবে না। আমি একটা কোম্পানিতে জব করছি, তারপর আরেকটা কোম্পানিতে জব করছি 2 বছর। সো আমার যদি বয়স না হইতো, আমার যদি ওই মানে চুলের মতো একটা জিনিস নিচে নাই উঠতো, তাহলে আমি আর আসলে জব করতে পারতাম না। বা আমার যদি সেইটুকু শিক্ষা না হতো বা শিক্ষা গ্রহণ না করতাম, তাহলে ইয়ামাহার মতো কোম্পানি আমাকে সেলসম্যান হিসাবে, সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাখতো না। সো আমি ইয়ামাহাতে 2 বছর জব করেছি। আমি জব করেছি বাংলাদেশের আরও কিছু কোম্পানিতে, বাইক কোম্পানি না, আমি ফোন কোম্পানিতে জব করেছিলাম সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। সো বাংলাদেশের সবগুলো ফোন বলেন, বাইক বলেন, সব কোম্পানিতেই কিন্তু কিছু কিছু খারাপ দিক আছে,
যেগুলো আসলে ইউটিউবার অথবা কাঙ্ক্ষিত কিছু ফ্রিল্যান্সারের মাধ্যমে প্রমোট করে থাকে। এগুলো শুধু আমাদের দেশে হয়, কারণ আমাদের দেশের ফ্রিল্যান্সার বা ইউটিউবাররা হলো জাস্ট আপনার সাবস্ক্রাইবার আর ভিউর উপর তারা টিকে আছে। তারা কোনো মানে কাঙ্ক্ষিত কন্টেন্ট যেটা দেখে মানুষ আসলে উপকৃত হবে ওই রকম কোনো কন্টেন্ট তারা তৈরি করতে পারে না। ইভেন আমি নিজেও পারি না। আমি যে নিজে সব জানতা, মানে কি বলবো, সব জানতা একটা কথা আছে না, ওই রকম না। আমি নিজে অনেক কিছু পারি না যেটা নাকি আপনারা অনেকে পারেন। এখন অনেকে আসলে খারাপ খারাপ কমেন্ট করে আমার ভিডিওতে না, বেসিক্যালি অন্য অন্য ইউটিউবারদের ভিডিওতে, যারা আসলে বাংলাদেশের সব মোটো ব্লগার তো আর দলাল না, সব মোটো ব্লগার তো আর দলালি করে খায় না। এখন ফ্যামিলি নিয়ে চলতে গেলে এটা আমিও বুঝি, কিছু কিছু দলালি করতে হয়। যখন আমার উপরে ফুল ফ্যামিলির প্রেশারটা আসবে তখন আমারও কাঙ্ক্ষিত কিছু দলালি করতে হবে যদি আমি ইউটিউবিং করি বা যেই প্রফেশনে যাই না কেন। আর বাংলাদেশে মানুষ একটা জিনিস আসলে সবচেয়ে বেটার পারে, মানুষকে চাটা, মানে চাটার জন্য যে আমাদের মানুষ এত বিখ্যাত। বাংলাদেশের মানুষ চাটাচাটি করার জন্য একটা কোম্পানি আসলে 10,000 টাকা দিলে সেই কোম্পানিকে একদম চাঙ্গে তুলে দেয়। কাঙ্ক্ষিত কিছু টিকটকার, কাঙ্ক্ষিত কিছু মানে ফেসবুক ক্রিয়েটর, তারা আসলে কিছু কিছু ভিডিও দিচ্ছে যে অল্প দিনে মোটা হবেন, অল্প দিনে এটা খেলে মোটা হবেন। ওই রকম আর কি আমাদের বর্তমানে ইউটিউব প্রফেশনটা হয়ে গেছে। আমি কিছু কিছু চ্যানেলকে আগে অনেক বিশ্বাস করতাম। আমি ইউটিউব লাইভটা শুরু করেছি কাঙ্ক্ষিত 2-3টা মানে যে বাইক আছে বা বাইকিং চ্যানেল আছে ওইগুলো দেখে। সেই বাইকিং চ্যানেলগুলো আমি আপনাদের বলতেছি, সেগুলো সম্পূর্ণ এখন দলালির উপর নির্ভরশীল। এক হলো আপনার চকলেট বাইকাল তরু ভাই, দ্বিতীয় হলো আপনার বাইক বিডি, 3 নাম্বার হলো আপনার এখন তিনি দলালির সাথে পুরোপুরিভাবে জড়িত হতে পারে নাই, তারপরও তিনি আসলে আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে দলালির সাথে জড়িত আছে। সো 4 নাম্বার একজনকে আমি ফলো করতাম, সেটা হলো বাংলাদেশের দলালির নাম্বার 1 RS ফাহিম চৌধুরী। সো এই সমস্ত দলালগুলোকে আমি শুরু থেকে অনেক মানে কি বলবো আর আপনার ফলো করতাম। তাদের কোন কোন জায়গা থেকে দলালি খায়, কোন কোন ভিডিওর মাধ্যমে দলালি প্রকাশ পেয়েছে, আমি কাউন্টার কিছু ভিডিও আপনাদেরকে দিব। হয়তো আমার এই ভিডিওর 10টা বা 12টা ভিডিও পর, কারণ ওই যখন ভিডিওগুলো দিব হয়তো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে গালাগালি আসবে, হয়তো আমার ফেসবুক পেজটা প্রচুর পরিমাণে গালাগালি আসবে। এমন আছে ফেসবুক পেজটা বন্ধ করে দিতে পারে, যেহেতু ফেসবুক বাংলাদেশে একটা রিপোর্ট দিলেই 10টা 12টা রিপোর্ট দিলেই ফেসবুক পেজ গায়েব হয়ে যায়। এটা আমি দেখছি, এর আগের পেজটা আমার এরকমভাবে গায়েব হয়েছে বা হ্যাকিংয়ের পরবর্তীতে আমি আর ওই পেজটা রিকভারি করতে পারি নাই। যাই হোক, আমার নতুন একটা ফেসবুক পেজ, সেটা হলো MNR আরিফুর 2.0 মানে 2.0 যেটাই বলেন না কেন, এই নামে সার্চ দিলে আপনারা পাবেন। অল্প কিছু ফলোয়ার আছে, তারপরও আমার ভিডিও যারা রেগুলার দেখেন, আমি যে ইয়ামাহাতে জব করছি, আমি যে এই করছি ওই করছি, জীবনে এই কোনো রিলেটেড ভিডিও আমি আজও পর্যন্ত দেই নাই। এখন এই ভিডিওটা কেন দিছি, কারণ আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে অনেকে আমার মানে ভিডিওর কমেন্টগুলো দেখে বলতেছিল, ভাই এরকমভাবে মানুষ কি গালাগালি করে বা এরকমভাবে মানুষকে নিয়ে আসলে কমেন্ট করতে পারে। এই কারণে আমি ওই সমস্ত লোককে শুধু আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি চাইলে তাদের নাম সহ ভিডিওর নিচে এখন যে কথা বলতেছি এরকম কথার অংশটুকু আমি কেটে 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 স্ক্রিনশট দিয়ে তাদের ইউটিউবের নামটা দেখিয়ে দিতে পারতাম। তাদের চেহারা কত সুন্দর। একটা লোক আসলে আমাকে কমেন্ট করছে, তার মানে ওয়ালপেপারে আমার একটা আশ্চর্য বিষয় লাগছে যে তার ওয়ালপেপারে আপনার দেওয়া ছিল MT50, মানে বাংলাদেশের সবচেয়ে দলালির মানে তুখর একটা ব্র্যান্ড লবণ কোম্পানি ইয়ামাহা MT50-র ছবি তার প্রোফাইলে দেওয়া। তিনি আমাকে কমেন্ট করছে যে তোর কি বয়স হয়েছে, তুই তো দুধু খাস, তুই দুধু না খাইয়া আয় পারলে আমাদের সাথে রাস্তায় আয় রেস দে, ইভেন ভালো মতো কাজ কর, না হলে ইউটিউব থেকে ব্যানিশ হয়ে যাবি। উনি কিন্তু ডিরেক্ট আমার মানে দেখা যাচ্ছে ট্রেড করছে। হ্যাঁ বড় ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি যদি পারেন আপনার ইউটিউবে তো মানে কি বলবো, আমি ইউটিউবে আসি 1 বছরের উপরে হবে, 1.5 বছর হচ্ছে। তো আমার ইউটিউব থেকে টাকা কামানোর কোনো ইন্টেনশন নাই। আমি নিজে ইউটিউবিংটা করি জাস্ট আমার আউট অফ নলেজ গ্যাদার করার জন্য। আউট অফ নলেজ বলতে আমার নিজের পার্সোনাল স্কিল বৃদ্ধি করার জন্য, আমার নিজের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করার জন্য। এই কারণে অনেকে আসলে ইউটিউবিং করে টাকার জন্য, আমি নিজে আসলে ওই দরকারে ইউটিউবিং করি না। ওই সব লোকদের জন্যই আসলে এই কথাটা বলা, কারণ ওই রকম আরও কিছু কমেন্ট আসছে। এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর জাম পড়ে গেছিলো, এই কারণে আসলে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। যাই হোক, যেমনটা বলতেছিলাম যে কিছু কিছু মানে আপনার লোক দেখলে এমন কিছু মনে হয় যে তারা আসলে সব জানতা শামশের, মানে তারা সব কিছু জানে, সব পারে। তারা আসলে মোটো ব্লগিং বা ইউটিউবে আসতেছে না কেন?
আপনারা যারা আসলে বসে বসে পাকনা পাকনা কথা বলেন, ভাই পারলে একটা ভিডিও তৈরি করে রাস্তায় এসে দেখান। ওই দলালদের মতো কথা বললেন না যে এই বাইকটা আকাশ সমান জনপ্রিয়তা, এই বাইকটা আকাশে উঠে গেছে, কিন্তু দিন শেষে বাইক ক্রয় করে তারা বলতেছে টান পায় না, বাইকে আসলে গিয়ার রেসপন্স কম, বাইকে আসলে পিক আপ পায় না। এখন কোন বাইকটার কথা আমি বলতেছি, বাংলাদেশের মানে ঘুমায় ঘুমায় রাস্তার ভিতর কোন বাইকটা চলাচল করে সকলেই বুঝে গেছেন কথা, মানে শুনে আমি সেটা বলে দিই। সেটা হলো ইয়ামাহা FZ ভার্সন 3 ভার্সন 2। এই বাইকগুলো যারাই আসলে ক্রয় করেছেন তারা সবাই কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সমস্যায় ভুগতেছে, যে বাইকে টান নাই, বাইকে স্পিড নাই, বাইকে এই সমস্যা ওই সমস্যা। রাস্তায় গেলে হাই রোডে বাইক বাতাসে দোলে, কারণ আশেপাশে বাস গেলে বাসের বাতাসগুলো লেগে দেখা যাচ্ছে আমার বাইক চলতেছে 80 সর্বোচ্চ ম্যাক্স 100-তে ওঠে, অনেক স্ট্রাগল করতে হয়। কারণ আমি নিজে আমার পরিচিত 4-5টা ভাই ব্রাদারকে ইয়ামাহা FZ ভার্সন 2, ইয়ামাহা FZ ভার্সন 3 ক্রয় করে দিয়েছি। আমি এর ভিডিওর কিছুদিন পর একটা ভিডিও তৈরি করব যে লবণ কোম্পানি হাই হাই ইয়ামাহা কোথায় যায়, সেই একটা ভিডিওতে আমি ইয়ামাহা FZ ভার্সন 3 নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে ইয়ামাহা FZ ভার্সন 3 বাইকটা কতটুকু লবণ কোম্পানির যে আপনার তেলাপোকা বাইক সেটা আদৌ কতটুকু, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন সিটির ভিতরে তো আপনি ইয়ামাহা FZ ভার্সন 2 কি হিরো এক্সট্রিম মানে ওইটা নিয়েও আপনি আউলিবলি করতে পারবেন, সবার আগে যেতে পারবেন, কিন্তু সিটির বাইরে গেলে আসল মানে তেরটা বোঝা যায়। যখন হাই রোডে আপনি হিরো বাইকের সাথেই চলবেন তখনই দেখবেন হিরোর বাইক এগিয়ে গেছে, আর আপনি যে 150cc বড়াই করে পড়ে আছেন আপনার বাইকটা অনেক পিছনে পড়ে আছে। সো লবণ কোম্পানির কথা নাই বললাম, তাদের প্রচুর পরিমাণে দলাল আছে। বাংলাদেশে জিপেক্স ডেমনের ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন হয়েছিল, জিপেক্স ডেমন নিয়ে মানুষ যখনই আর কি কমেন্ট করতেছিল তখন ম্যাক্সিমাম কমেন্টের অ্যান্সারগুলো এরকমভাবে আসতেছিল যে বাইকটা অনেক ভালো। এটা দেখে অনেকগুলো ইউটিউবারও কিন্তু বাইক ক্রয় করেছিল জিপেক্স ডেমন। সো জিপেক্স ডেমন ক্রয় করার পরবর্তী অবস্থা হলো, আমি একটা ইউটিউবারের জিপেক্স ডেমনের ভিডিও দেখেছিলাম, উনি অবশ্য সাজেকে ভ্রমণ করেছিল। উনি ওইখানে যাওয়ার পর এমন ভাব বলছে যেগুলো আসলে সুস্থ মস্তিষ্কে মানুষ আসলে উচ্চারণ করতে পারবে না, যে তার মানে মাইলেজ অলমোস্ট উনি নাকি বর্তমানে যখন গিয়েছিল তখন আপনার 25-26 এরকম পাচ্ছিল। সো 25-26 যদি 150cc জিপিএস থেকে মানুষ পায় তাহলে কি আর বলবো। তাহলে হায়ার সিসি যে আপনার আছে, হায়ার সিসি ভালো না, হায়ার সিসি ভালো না একটা গ্রুপ বলতেছে, তারা মানে কি বলবে দিন শেষে, যে জিপিএক্স থেকে যদি 25-26 পায় তাদের কাছে তো হায়ার সিসি ভালো নাই লাগবে। চায়না যেমন কিছু বাইক কোম্পানি ছিল, যখন আপনার রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হয়েছে, আমি একটা ভিডিওতে কিছুদিন আগে বলছি আপনাদের, সেই ভিডিওটা আপনারা অবশ্য দেখবেন, যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যখন আসবে তারা মানে প্রথম অবস্থায় যখন বাইক একটু ডিলে করতেছিল তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসলে সেই কাঙ্ক্ষিত দালাল কোম্পানিরা বলতেছিল এতদিন লাগে নাকি বাইক দিতে এত মানে সময় লাগে নাকি। আসলে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো আপনি দেখেন একবার, যে দালাল কোম্পানি আসে সিএফ মোটো বা ইয়ামাহা, রয়্যাল এনফিল্ডের বাইকগুলো একবার আপনারা নজর দিয়ে দেখেন কি তৈরি করছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো। ক্লাসিক বাই ক্লাসিকই রয়্যাল এনফিল্ড যে একটা আপনার ক্লাসিক ব্যাপার সেপার, সেই ক্লাসিক ব্যাপার সেপারে রক্ষা করছে। ওই জোড়াতালি দিয়ে দেখা যাচ্ছে আপনার তৈরি করে দেয়। বাংলাদেশে ম্যানুফ্যাকচার হওয়ার পরও প্রত্যেকটা পার্টস আপনাদের যে মানে কি বলবো, যে ইম্পোর্টার বাইকগুলো আছে সেই ইম্পোর্টার বাইকগুলো থেকেও বেটার। এখন সিএফ মোটর একটা ভিডিও আমি ইউটিউবে দেখছি, আমার সাজেস্ট লিস্টে আসছিল, ওই ভিডিওতে আমি দেখছিলাম সিএফ মোটো বাংলাদেশে ফার্স্টে যে বাইকগুলো দিয়েছে ওই বাইকগুলোতে আপনার চাকা উল্টাভাবে ছিল। মানে চাকা তো বেসিক্যালি আপনার নাম্বারটা সোজাভাবে থাকে, মানে সোজা যেহেতু চলে রাস্তার ভিতরে বাইক, সো ওইটা উল্টা ছিল। ওইটা দেখার পর আমি নিচে কমেন্ট করেছিলাম যে আমাদের বাংলাদেশে এটাও দেখতে হলো। সিএফ মোটো যখন বাংলাদেশে মানে বাইকগুলো আনে তখন তারা ফার্স্টে যে ডেলিভারিটা দেয় ওই লটটা তারা 90% বাইকগুলোই তারা দেখা যাচ্ছে আপনার চায়না থেকে ম্যানুফ্যাকচার করেই নিয়ে আসে, জাস্ট কিটগুলো বাংলাদেশে ইনস্টল করে বাইকগুলো সেল দেয়। এই হলো আমাদের সিএফ মোটর অবস্থা। আর বর্তমানে বাইক কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে দালালে ভরপুর। এটা শুধু বাইক কোম্পানি না, সব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে প্রচুর পরিমাণে দলালে ভরপুর। আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যাবেন বাংলাদেশে দলাল আর দলাল, মানে কাঙ্ক্ষিত কিছু দলাল আপনি সব ইন্ডাস্ট্রিতে পাবেন। আমার মনে হয় বাংলাদেশে চায়না বাইকগুলো আর জাপানি 1-2টা বাইকের ক্ষেত্রে দলালের সংখ্যা সবচেয়ে বেশি। মানে যেহেতু তারা আসলে নতুন আসছে, কিছু কাঙ্ক্ষিত ইউটিউবারদের, কিছু কাঙ্ক্ষিত
যারা ফেসবুকে কমেন্ট করে হয়তো তাদেরকে দুই একটা মিষ্টি খাওয়াইছে, মিষ্টি খাওয়ানোর জন্য তারা আসলে এরকম কমেন্ট করে যে নেগেটিভ কমেন্টগুলো। আমি সিএফ মোটর শোরুমে গেছি, আহামরি শোরুম না সিএফ মোটর, আর তারা এখন পর্যন্ত যে সার্ভিস র্যাম্পটা তৈরি করেছে, সিএফ মোটর সার্ভিস র্যাম্পে মাত্র 3টা বাইক সার্ভিস করা যাবে। এখন হয়তো বাড়াইছে যেহেতু তারা বাইক লঞ্চ করেছে। আমি যখন গিয়েছিলাম তখন মেবি ডিসেম্বরের আপনার 29 তারিখ বা 30 তারিখ, তখন ওই অবস্থাতে মাত্র 3টা র্যাম্প ছিল। সো 3টা র্যাম্পে কতটুকু সার্ভিস দিতে পারবে সেটা অবশ্যই আপনারা বুঝতেছেন। আর কি বলবো, যাই হোক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন। ভবিষ্যতে বাংলাদেশের যে সমস্ত দলাল আছে তাদের মুখোশ আমি উন্মোচন করে দিব, কারণ এটা আমার কাছে একটা মানে আপনার সবচেয়ে প্রতিজ্ঞার বিষয় হলো যে বাংলাদেশের কিছু কাঙ্ক্ষিত দলাল যেগুলো ইউটিউবের আশ্রয় নিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশে আসলে নেগেটিভিটি করতেছে, মানুষকে ঠকাচ্ছে। কারণ তাদেরকে দেখে মানুষ আসলে বাইক ক্রয় করে, তাদেরকে দেখে মানুষ আসলে দেখা যাচ্ছে আপনার মানুষের টাকা, মানুষের সঞ্চয়, মানুষের শখ ইনভেস্ট করে। তাদের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করা দরকার। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কী বিষয় নিয়ে ভিডিও চান, আর ভিডিওটা কেমন হয়েছে ওই বিষয়টাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওতে কোনো খারাপ জিনিস থাকলে ওইটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগে না ওইটাও কমেন্ট করে জানাতে পারেন। এখন গালিগালাজ বিষয়ে আমি এত কথা বলছি, তাই বলে যে আপনারা কমেন্ট করবেন না বা গালিগালাজ লিখবেন না। আপনার যদি ভালো না থাকে অবশ্যই আপনি ব্যাড কমেন্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি গুড কমেন্ট করতে পারেন। আপনার ব্যক্তিত্ব কিন্তু কমেন্টের মাধ্যমে প্রকাশ পায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।